আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 11:30 আর আমি রয়েছি গাড়িতে। সেটা দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন যাচ্ছি মেদিনীপুরের উদ্দেশ্যে। ওই 3.5 ঘন্টা মতন সময় লাগবে। তো বাড়ির থেকে ব্রেকফাস্ট করে আসিনি, তবে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, এই যাওয়ার পথেই করে নেব। এখন তো একটু ঝড় বৃষ্টি হচ্ছে, বিকেলবেলার দিকে যাওয়া যেত, কিন্তু ওই যে ঝড় বৃষ্টির ভয় আর বিকেলবেলার দিকে বেরোলাম না। এখানে রাজা, ওর মনটাও খুশি, কারণ আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি গেলেই আমরা খুশি হই। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত জিনিসপত্র গোছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। খাবারটা আগের থেকেই বানিয়ে নিয়েছিলাম, কিন্তু বসে খেয়ে বেরোতে আরও দেরি হয়ে যেত। সেই জন্যেই খাবারটা বক্সে ভরে নিয়ে চলে এসেছি, গাড়িতে যেতেই খেয়ে নেব। ভালো, এটা হচ্ছে ওই পেঁয়াজ আলু সব কিছু দিয়ে আটাটাকে মেখে তার পরোটা, ওই জন্য তো নরম হয়েছে। হ্যাঁ, আর তার সাথে বাদামের চাটনি, বাদাম লঙ্কা একটু রসুন আছে, সব মিলিয়ে পেস্ট করা হয়েছে আর কি, তার চাটনি। একটা কিনেছি আমি, কোনো কোম্পানির নাম বলছি না। আচ্ছা, এটা পেট্রোল সিস্টেম ক্লিন করে। আচ্ছা, আমার যেহেতু E10 কার, হ্যাঁ, E20 নয়, তো পুরোনো যাদের গাড়ি তাদের পরেশনের সমস্যা আসছে ইঞ্জিনের ভিতর। তো এটা একটু দিলে ওই সমস্যাটা একটু দূর হয় আর কি। ও আচ্ছা, এটা তোমার হাফ খালি, মানে তুমি এতদিন ব্যবহার করে নিয়েছো? ও মা, কি সুন্দর বাবা। এরকম জিনিস প্রথম দেখছি, দেখো। ও এরকম ভাবে পোর করতে হয়, তারপর এখানে তুমি তো এইমাত্র ফুল ট্যাঙ্ক করলে। ট্যাঙ্ক করলাম, 40 লিটার মতো ট্যাঙ্ক, 4 বার দিলাম। আচ্ছা, এতে পেট্রোলটা ফিল্টার হয়ে যাবে? পেট্রোলটা ফিল্টার হবে, ভিতরে কোনো যদি জং টং লাগে E20 পেট্রোলের জন্য এটা ক্লিন করতে হেল্প করবে। ও আচ্ছা, আমি তো অতটা বুঝি না গাড়ি সম্পর্কে, কিন্তু এটা কেন ঢালতে হয়? ইথানলের কারণে আমাদের যেটা E10 কার, আমাদের 2023 এপ্রিলের পর থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো E20 কার। আচ্ছা, মানে 20% ইথানল আর 80% পেট্রোল। আমাদের হচ্ছে E10 কার। আচ্ছা, তো সেটার জন্য যাদের ইথানল, এখন তো E20 খালি পাওয়া যাচ্ছে, আমাদের গাড়ি সাপোর্ট করে না, তো জং টং লাগার সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট টাইম আমি যখন সার্ভিসিং করিয়েছিলাম তখন থ্রটল বডি ক্লিন করিয়েছিলাম, সেখানে কটা জংয়ের অংশ ছিল ছোটোখাটো, আমাকে ছবি পাঠিয়ে দেখিয়েছিল। যেহেতু জং একটু তুমি দেখেছিলে, তাই মনে হচ্ছে যে এটার জন্য হতে পারে। হ্যাঁ, এবার অনলাইনে অনেকগুলো সার্চ করেছি, অনেকগুলোই আছে, সবগুলো মোটামুটি রিভিউ ভালো। আচ্ছা, এটা প্রবলেম কিছু করে না। আর আমি আমার স্কুটিটাও ঢেলে দেখেছি গাড়িতে ঢালার আগে, 1 সপ্তাহ আগে কলকাতায় চালিয়েছি, তো প্রবলেম তো কিছু মনে হয়নি। দেখা যাক। আমরা উলুবেড়িয়া থেকে তেল ভরলাম, ভরে এই যে এখন সার্ভিস রোডে পাশেই একটা ধাবা ছিল, ওখান থেকে 1 কাপ করে দুজনে চা খেয়ে নিয়েছি। এখানে বাজছে এই যে 1:20। বাড়ি পৌঁছতে 3:30 হয়ে যাবে। মামনিকেও ফোন করে বলে দিলাম, মামনি অনেক সময় আমরা আসলে না খেয়ে বসে থাকে একসাথে খাবে বলে, তো অতক্ষণ না খেয়ে থাকলেও শরীর খারাপ হবে, তো তাই বললাম যে একেবারে খেয়ে নিতে। ঝড় বৃষ্টিকে অ্যাভয়েড করতে আমরা আজকে সকালের দিকে বেরোলাম, যে 11:30টার মধ্যে বেরিয়ে যাব। ওই সময়টাতে তো ঝড় বৃষ্টি হচ্ছে না, নয় হচ্ছে 3টে থেকে, নাহলে 5টার থেকে। তো এই যে রাস্তায় আস্তে আস্তে মেঘ করে গিয়েছে প্রচণ্ড। আমরা গত কয়েকবার ধরেই এই কলকাতা থেকে মেদিনীপুর ফেরবার সময় ঝড় বৃষ্টি পেয়েছি, তাই এবারে একটু অন্য রকমের প্ল্যান ছিল, কিন্তু এবারেও মনে হচ্ছে বাড়ি যেতেই না বৃষ্টি শুরু হয়ে যায়। কি বলো? মনে হচ্ছে আমাদের বাড়ি যাওয়াতে বৃষ্টিটা পিছু যাচ্ছে না। সকালে এক বালতি জল নিয়ে এত কষ্ট করে গাড়িটা ধুলাম। কোলাঘাট পৌঁছে গেছি, মানে আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। এটাই তো হয়, আমরা যখন মেদিনীপুর শহরটাতে ঢুকে পড়ি তারপরে শুরু হয়ে যায় বৃষ্টিটা। মেদিনীপুর শহরটি ঢুকবো, আনিকেতা রাস্তা ধরবো, হ্যাঁ তখনই
চারপাশে গাছ। এরকম হয়েছে। হ্যাঁ, এবার জোরে বৃষ্টি চলে এসেছে, আর বৃষ্টি পড়লেই আমরা একটু করে গাড়ির কাঁচটা খুলে দিই, কারণ গাড়ির মধ্যে তো এসি চলে, না হলে এই সামনের কাঁচটায় ভীষণ ফগ হয়ে যায়, তখন আর কিচ্ছু দেখতে পাওয়া যায় না, দাঁড়িয়ে ফগ ক্লিয়ার হলে তারপর এগোতে হয়। এতক্ষণ বৃষ্টি পেরিয়ে এসে এখানটাতে এসে দেখছি আবার চারপাশটা শুকনো, এদিকে বৃষ্টি এখনো হয়নি। চলুন, বাড়ি পৌঁছে গিয়েছি, আর বাড়িতে আসা মানেই মামনির তৈরি দারুণ দারুণ সমস্ত খাবার খাওয়া। আজকে বিকেলবেলা মামনি তৈরি করছে একটু আমের ধোকলা, তো তার জন্যই দুপুরবেলা থেকে প্রিপারেশান নেওয়া হচ্ছে। এখানে মামনি 1 বাটি মতন সুজি, তার সাথে পাকা আমের পেস্ট, আর দেয়া হচ্ছে একটু দই, তবে দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে। আসলে এটা ইনস্ট্যান্ট ধোকলা, তো একটু টক ঝাল মিষ্টি হলে বেশ ভালো লাগে। যেহেতু পাকা আমটা দেওয়া ছিল, তাই আলাদা করে মামনি এখন আর চিনি দিল না। ঢাকা দিয়ে রেখে দেবো, সেই বিকেলবেলা উঠে এই ব্যবস্থা হবে। আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, তো এখন দেখছি শরীরটা একটু খারাপ লাগছে জানেন। সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু ছিল না, কিন্তু এখন যেন মনে হচ্ছে একটু জ্বর জ্বর মতন আসছে, বা সেটা জার্নির জন্যই হোক কিংবা ওয়েদারের জন্য কি জানি, পাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে আজকে। এমনিতেও অনেকটা সকালবেলা ওঠা হয়েছে, তারপর সব জিনিসপত্র গুছানো, তো সব মিলিয়েই ভাবছি এখন একটু রেস্ট করব, তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখাবো ধোকলার পরের প্রসেস। আমরা কতক্ষণ মতন ভিজিয়ে রেখেছিলাম মনি? সাধারণত 1 ঘন্টা রাখলেই হয়, কিন্তু আমি দুপুরে করে হ্যাঁ 4টের দিকে শুয়ে পড়লাম, এখন 6টা বাজে। হ্যাঁ একটু মুখে দিয়ে টেস্ট দেখবো, যেটা লাগবে এখনই দিয়ে দেবো। হ্যাঁ সব ঠিকই আছে, একটু মিষ্টি লাগবে, অল্প অল্প একটু দেবো চিনি। ধোকলা একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে আর কি। ব্যাস, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ঠিক এটাকে ভাপে বসানোর আগে একটু ইনো দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে আপনারা সেটাও দিতে পারেন। এইদিকে মামনি এই বাটিটাকে ভালো করে সাদা তেল মাখিয়ে আগের থেকেই রেখে দিয়েছিল, আর কড়াতে অল্প একটু জল ফুটতে দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এটা এখন ভাপে রেখে দিল ওই 20 মিনিটের মতন। হয়ে গেছে আমার 20 মিনিট, এই যে দেখ পরিষ্কার কিছু লাগেনি, হয়ে গেছে। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সের গরম গরম ম্যাঙ্গো ধোকলা একেবারে তৈরি। এই ধোকলা নিয়েও একটা মজার গল্প আছে জানেন। আমাদের বিয়ের আগে আমার দিদি জামাইবাবু এসেছিল মামনির সাথে দেখা করতে, তখন মামনি স্ন্যাক্সে এই ধোকলা বানিয়ে খাইয়েছিল জানেন। তারপর থেকে কাঞ্চন দাদা এই ধোকলার প্রচুর প্রশংসা করেছে, আর বলে এরপরে যদি কখনো মেদিনীপুরের বাড়িতে তোদের যাই, তাহলে মাছ মাংস না, মামনির তৈরি এই ধোকলাটাই খাবো। জালি জালি হয়েছে, একদম স্পঞ্জ, তুমি যখন কাটছো পুরো স্পঞ্জের মতন। নতুন কি হয়েছে বলো? তোমার এটা কি হয়েছে? একটা ব্যাপার, আমি জানিও না এটা কি হয়েছে, হঠাৎ করে এরকম মনে হয় লোকে যদি খেতে থাকে। ঘড়িতে এখন রাত 8:30। আমি হঠাৎ করেই এসেছি ডক্টরের চেম্বারে। এই চেম্বারটা আমাদের বাড়ির থেকে ওই 5 মিনিট মতন দূরত্বে। খুব ভালো সময়ই এসেছি জানেন, আর 5 মিনিট দেরি হলে হয়তো এই চেম্বারটাও খোলা পেতাম না। এখন আমার ড্রেসিং চলছে। আসলে এতটাই ব্যথা ছিল জায়গাটা, কিন্তু এই দিদির হাতের কাজ ভীষণ ভালো জানেন, আমাকে ব্যথাটা একেবারেই বুঝতে দেয়নি। আমি ডক্টরের চেম্বার থেকে চলে এসেছি। আজকে প্রচণ্ড বকা খেলাম ডক্টরের কাছ থেকে। আমার মনে হয় যেটা আমার উচিতও ছিল, কারণ পরশু দিনকে যে ঘটনাটা হয়েছিল, পরশু দিন বিকেলবেলা আমার পায়ে মশাই কামড়া ঘুম বা কোনো কারণে পাটা চুলকাচ্ছিল, তো তখন আমি চুলকিয়ে দিয়েছিলাম। এবার হাতে না আমার অনেক বড় বড় নখ হয়ে গিয়েছে, এখন তো আমি আগে সব কেটে দিয়েছি, তো সেই কারণে জায়গাটা একটু ছিঁড়ে যায়। তখন আমি অতটা বেশি পাত্তা দিইনি, কারণ সাধারণত বেশি জোরে কোনো জায়গায় চুলকে দিলে তো একটু জ্বালা জ্বালা করে, তখন আমি কিছু বুঝতেও পারিনি। এবার কাল সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখন দেখি পায়ের ওই জায়গাটা একটু ব্যথা ব্যথা করছে, জায়গাটা একটু লাল হয়ে গিয়েছে।
তারপর বিভিন্ন রকমের কাজের চাপের কারণে ওই দিকে আর নজর দেওয়া হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও আমি লক্ষ্য করেছি জায়গাটা একটু ফুলে উঠেছে, আর কটকট করে যে ধরনের ব্যথা হয় সেই রকম হচ্ছে। এবার এখানে ফেরবার পর জার্নির জন্যেই হোক বা পায়ে প্রচণ্ড চাপ পড়েছে সেই কারণেই হোক, রাজা সকালবেলাতে একবার পর বলেছিল যে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো হবে। আমি তখন বললাম নখেই তো কাটা, তো ও ঠিক হয়ে যাবে। কিন্তু দুপুরবেলা আমার যে জ্বর এসেছিল বা পায়ে যন্ত্রণা হচ্ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ ওই অংশটা যে কেটে গিয়েছে তার জন্যেই। ডক্টরে বললেন পুরো জায়গাটা সেপটিক হয়ে গিয়েছে। আর আজকে বিকেলবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখি পাটা পুরোটা আমার ফুলে গিয়েছে। আমি বিছানা থেকে নেমে মাটিতে পা দিতে পারছি না, আমি চলতে পারছি না। মানে একটুখানি যে হাঁটবো, পাটা তো তার জন্য পারতে হবে, হাঁটুটা যে খুলতে হবে সেইটুকুও আমি করতে পারছি না। পাটা এতটাই ব্যথা হয়ে গিয়েছে আর এতটাই অবশ মতন হয়ে গেছে। তো তখনই রাজা বলল যে না, এটা আর শুধুমাত্র নখে কাটা নেই, মামনিও বলল যে যা গিয়ে এক্ষুনি দেখিয়ে আয়। তো আমি একজন মেডিকেল ফিল্ডে থাকবার পরেও যে একটা কাটাকে ছোট হিসাবে নেগলেক্ট করেছে, সেটাই আমার সবথেকে বড় ভুল ছিল। তার জন্যেই এতটা বাড়াবাড়ি হলো। যখনই ওটা প্রথমে আমার পায়ের ওই জায়গাটা জ্বালা জ্বালা করছিল, সেই মুহূর্তে আমি যদি কোনো অ্যান্টিসেপটিক কিছু লাগিয়ে নিতাম বা ডেটল দিয়ে পরিষ্কার করে নিতাম, তাহলেও আমার এতটা বাড়াবাড়ি হতো না। তো যাই হোক, একটু কষ্ট তো ছিলই। ডাক্তারের কাছে যাওয়ার পর উনি একটা টেড ব্যাগ দিয়েছেন, ব্যথার কিছু ওষুধ দিয়েছেন, তার সাথে 3 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স দিয়েছেন, জায়গাটাকে খুব ভালো করে ড্রেসিং করে দিয়েছেন। তো ভাবলাম যে এই ঘটনাটা আপনাদের সাথেও শেয়ার করা যাক, যে কখনো কোনো জায়গায় কোনো ব্যথা হলে সেটাকে এইভাবে নেগলেক্ট করা উচিত না। সেটা হয়তো আরও বাড়াবাড়ি হতে পারে, যেরকম আমার হলো। চলুন, আজকে এখন একটু আমি ভালো আছি। ওষুধটা খাওয়ার পর ব্যথাটা তুলনামূলক কম। তো ডক্টর বলেছেন এখনো 3 দিন এই ব্যথাটা থাকবে, আমার চলতে অসুবিধা হবে। যাকে, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সকলের খেয়াল রাখবেন।